আসসালামু আলাইকুম সবাইকে শাইন টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আপনারা যারা 2026 এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন এবং ক্লাস 9-10 যারা নতুন ক্লাস নবম শ্রেণী এবং আগামীতে যারা এই যে 2026 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেল শাইন টিউটোরিয়াল নামের পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা হিসাব বিজ্ঞান এবং ফিটনেস ক্লাসগুলো নিয়মিত ক্লাসগুলো ভিডিও আপলোড করে থাকি। তো যারা আগামী এসএসসি 2026 সাল পরীক্ষা দিতে যাচ্ছেন তারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন এবং নিয়মিত আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সকল সমস্যাগুলো আমরা সমাধান করব। প্রস্তুতি হিসেবে আপনারা আমাদের সাথে থাকুন, আশা করি আপনাদের প্রস্তুতিগুলো খুবই ভালো হবে। তো আমরা বিগত ক্লাসে ফিন্যান্স বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এসএসসি এবং সেখানে আপনাদের তৃতীয় অধ্যায় অর্থের সময়ের মূল্য এই বিষয় নিয়ে সূত্র এবং এই অর্থের সময়ের মূল্যের বিস্তারিত আলোচনাগুলো আমরা করেছিলাম। আজকে আমরা গত ক্লাসে বলেছিলাম যে পরবর্তী ক্লাসগুলোতে আমরা হিসাব বিজ্ঞানের আপনার সূত্র এবং গণিত ক্লাসের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো সৃজনশীল কিভাবে করে। তো এটা হচ্ছে ফিন্যান্স ক্লাস নবম দশম শ্রেণী, আবার যারা এসএসসি আছেন 2026 সাল তারাও একই ক্লাসগুলো করতে পারেন। তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর একটি প্রশ্ন, ঢাকা বোর্ড 2024-এর একটি প্রশ্ন এবং এই প্রশ্নটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। প্রথমে লেখছে যে সুবর্ণের বাবা চাকরি হতে অবসর গ্রহণ করেছেন। তিনি ইকো ব্যাংক, এই যে একটি ব্যাংকের নাম সেটা হচ্ছে ইকো ব্যাংক হতে এক বছর পর 10 লক্ষ টাকা পেতে চান। তিনি হচ্ছেন একজন চাকরিজীবী, সে 10 লক্ষ টাকা হয়তো তার চাকরির অবসর গ্রহণের পরে কিন্তু তার কিছু টাকা ছিল সেটা তিনি ইকো ব্যাংকে রাখতে চান এবং তিনি আশা করেন যে 1 বছর পর তিনি 10 লক্ষ টাকা পেতে চান, অর্থাৎ পাবেন, এটা তিনি আশা করছেন। তাহলে আমরা বলতে পারি যে তিনি বর্তমানে থেকেই আগামী 1 বছর পরে যে তিনি 10 লক্ষ টাকা পাবেন এরকম একটি ক্যালকুলেশন তিনি করেছেন। যেহেতু ভবিষ্যতে পেতে চান তাহলে এই যে 10 লক্ষ টাকা এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এটা কি মূল্য? 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা হচ্ছে এফ বি, এই যে এখানে লিখলাম এফ বি, 10 লক্ষ টাকা এটা হচ্ছে এফ তে ফিউচার, বি তে ভ্যালু, ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু। তো ইকো ব্যাংকের 1 বছরের জন্য এটা যেহেতু পেতে চান, ভবিষ্যতে পেতে চান, বর্তমানে সেটা তিনি আশা করেছেন আর কি, যেহেতু ভবিষ্যতে পেতে চান এটা ভবিষ্যৎ মূল্য। ব্যাংকের বার্ষিক সুদের হার 12%, এটা হচ্ছে সুদের হার। সুবর্ণ, এটা একটা অংশ ইকো ব্যাংকের, এটা আছে তার বাবার। এবার সুবর্ণ 10 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চায়। এবার সুবর্ণ আশা করছে যে 10 বছর, সময়টা হচ্ছে 10 বছর, 10 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চায়, বর্তমানে রাখতে চায় আর কি। সাম্য ব্যাংক, এবার সুবর্ণ আশা করছে তিনি 10 বছরের জন্য তিনি 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবে, বর্তমানে 10 লক্ষ আছে এই টাকাটা রাখবে। এবার তিনি প্রস্তাব পেয়েছেন দুটি ব্যাংকের, এটি হচ্ছে সাম্য ব্যাংক বার্ষিক 15% হারে 40,45,000 টাকা দিবে। এটা হচ্ছে সাম্য ব্যাংক, এই যে ব্যাংকের নাম হচ্ছে সাম্য ব্যাংক, আমি ইনভার্টেড কমা দিলাম। এই যেটা সাম্য ব্যাংক তাকে প্রস্তাব দিয়েছে তিনি যদি বর্তমানে 10 লক্ষ টাকা রাখেন তাহলে তিনি 10 বছর পরে 15% সুদে 40,45,000 টাকা তাকে সাম্য ব্যাংক দিবে। এবার অপরদিকে শান্ত ব্যাংক হচ্ছে দুইটা। শান্ত ব্যাংক 14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। তাহলে আমরা এখানে ব্যাংক পেলাম তিনটা। প্রথম হচ্ছে সুবর্ণের বাবা আশা করছে যে তিনি ইকো ব্যাংকে রাখবে এবং 1 বছর পর 10 লক্ষ টাকা পেতে চায় 12% সুদে। আর সুবর্ণ আশা করছে আবার তিনি 10 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবে, এটা সুবর্ণের ইচ্ছা, 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখবে। এই প্রস্তাব তিনি ইচ্ছা পোষণ করেন এবং সাম্য ব্যাংক তাকে প্রস্তাব দেয় যদি এই 10 লক্ষ টাকা তিনি বর্তমানে রাখেন, মানে এটা বর্তমান মূল্য কিন্তু,
সেক্ষেত্রে সাম্য ব্যাংক বার্ষিক 15% সুদে 40,50,000 টাকা পাবেন 10 বছর পরে। শান্ত ব্যাংক তাকে আবার প্রস্তাব দিয়েছে 14% হারে দিবে এবং সেটা দিবে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ। এটা বলেই দিছে চক্রবৃদ্ধি সুদ। এবার ক নাম্বার হচ্ছে ক খ হচ্ছে প্রশ্ন। আপনাদের প্রশ্নগুলো আমরা জাস্ট অঙ্কগুলো ম্যাথগুলো সলিউশন করছি। ক খ প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন। আবারও রিপিট করতেছি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024। এবার ঘ নাম্বার যেটা অঙ্ক, সেটা হচ্ছে সুবর্ণের বাবাকে ইকু ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। আপনাদের এই প্রশ্নটা অনেকে মনে হতে পারে এটা ভবিষ্যৎ মূল্য হয়তো বা এফবি, কারণ জমা রাখতে হবে, হবে কথাটা উল্লেখ করছে। আপনাদের সুবিধার্থে বলি, সেটা হচ্ছে আমরা আগেই লিখে দিছি যে ইকো ব্যাংকে, যে ইকো ব্যাংক উপরে আছে, এই ইকো ব্যাংকে সুবর্ণের বাবা 1 বছর পর 10 লক্ষ টাকা পেতে চান বলে একটা আশাবাদী করেছে, এজন্য এটা হচ্ছে এফবি। যেহেতু এখানে এফবি দেওয়া আছে, তার মানে আপনার বের করতে হবে পিবি, বর্তমান মূল্য। কি মূল্য বের করতে হবে? পিবি, কারণ ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন থেকে ক্লিয়ার করতে পারি যে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য বের করতেছে, যে সুবর্ণের বাবাকে ইকো ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, এটা হচ্ছে কি পিবি বের করতে হবে। এবার এই পিবি বের করার জন্য আমাদের প্রথমে পিবির সূত্রটা আমরা এখানে আপনাদের এই পার্টে লিখি, যে এই পার্ট আমরা দেওয়া আছে লিখবো, যেহেতু বোর্ডে জায়গা কম। আচ্ছা, পিবি সূত্রটা আমরা লিখবো, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু সূত্র কি? আমরা একটু লিখে নিই যে সুবর্ণের বাবাকে যেভাবে আছে প্রশ্নটা সেভাবে লিখবো। বাবাকে ইকো ব্যাংকে কত টাকা জমা, ছোট্ট করে লিখলাম, জমা রাখতে হবে তা বের করার জন্য আমাদের অর্থের সময়ের মূল্যের বর্তমান মূল্য বের করতে হবে। বর্তমান মূল্য পিবি বের করতে হবে। এই যে প্রশ্নটা লিখছি, সুবর্ণের বাবাকে ইকো ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, এটা লিখছি সুবর্ণের বাবাকে ইকো ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে তা বের করার জন্য আমাদের অর্থের সময়ের মূল্যের বর্তমান মূল্য বের করতে হবে, মানে কত টাকা তিনি ব্যাংকে জমা রাখবেন। আর এই বর্তমান মূল্য আমরা কিভাবে পেলাম? কারণ আমাদের ভবিষ্যৎ মূল্যটা দেওয়া আছে ইকো ব্যাংকে। তো আমরা এবার বর্তমান মূল্যের আমাদের সূত্রটা আমরা প্রয়োগ করব। তো বর্তমান মূল্যের সূত্রটা হচ্ছে পিবি সমান সমান বর্তমান মূল্যের ক্ষেত্রে আমাদের এফবিটা লিখতে হবে এবং ভাগ করতে হবে। আমরা লিখতে পারি বর্তমান মূল্য পিবি সমান সমান এফবি 1+i/n। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো এই সূত্রটা লিখছি, আমি গত ক্লাসে বলেছিলাম যে বর্তমানেরও দুইটা সূত্র, একটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি। ভবিষ্যতেরও দুইটা সূত্র, একটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি। আমরা এই জায়গায় যে সূত্রটা ব্যবহার করছি এটা হচ্ছে সরল মুনাফার সূত্র, মানে সরল মুনাফার বর্তমান মূল্যের সূত্র লিখছি। সরল মুনাফার বর্তমান মূল্যের সূত্র লেখার কারণ হচ্ছে, আমি বলেছি যে এখানে যে প্রশ্নটা করবে, মানে যে প্রশ্নের অ্যান্সারটুকু আমরা দেব, সে প্রশ্নটা আপনাকে দেখতে হবে যে টাকাটা কি এককালীন পাচ্ছে নাকি এককালীন দিচ্ছে এরকম, নাকি 6 মাস পর পর, প্রত্যেক 2 মাস পর পর, 1 মাস পর পর ব্যাংকে জমা রাখতে হবে, অথবা অর্ধবার্ষিক, অথবা 3 মাস পর পর, অথবা ষান্মাসিক, ত্রৈমাসিক, এরকম কোনো কথা থাকলে তাহলে বুঝতে হবে সেটা চক্রবৃদ্ধি। আর যদি এই জাতীয় কথা না বলে, সেক্ষেত্রে আপনি সরল মুনাফার
সূত্রটা লিখবেন, চক্রবৃদ্ধি দরকার নেই, সেটা বর্তমানে হোক বা ভবিষ্যতে হোক। তাহলে আমরা বর্তমান মূল্য বের করতেছি এবং এই ইকো ব্যাংকে আমরা দেখতেছি 1 বছর পর 10 লক্ষ টাকা পেতে চান। এখানে না আছে ষান্মাসিক, না ত্রৈমাসিক, না অর্ধবার্ষিক, 2 মাস পর পর, 3 মাস পর পর, প্রত্যেক মাসে মাসে বা 1 মাস পর পর, কোনো কথা নেই। এজন্য আমরা ধরে নিচ্ছি এটা সরল, চক্রবৃদ্ধি নয়। এজন্য এই যে সরল মুনাফার সূত্রটা লিখছি। এখন আপনি দেখেন সরল মুনাফার সূত্রটা কি, পিবি সমান সমান FB 1+I/N। এবার FBটা কি, এই যে জায়গাটুকু গ্যাপ রাখছি এটা বোঝানোর জন্য জাস্ট। এই যে FBটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, যেটা প্রশ্নে দেওয়া আছে। এজন্য আমরা লিখবো যে দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে FB সমান সমান, আমি শর্টকাটে লিখলাম FB সমান সমান হচ্ছে FB সমান সমান, এই যে FB সমান সমান হচ্ছে 10 লক্ষ টাকা, এই যে দেওয়া আছে প্রশ্নে, আমরা লিখলাম। এবার এটা হচ্ছে সূত্রের আই, এটা দরকার, এই সূত্রের 1 দরকার নেই, আমার বের করতে হবে কি আই হচ্ছে কি, আর এটা ভবিষ্যৎ মূল্য লিখে দিলাম একটু, ভবিষ্যৎ মূল্য FB সমান সমান 10 লক্ষ। এবার আমরা লিখবো কি, এই যে আই হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট বলে, সুদের হার, আই সমান সমান কত পার্সেন্ট সুদের হার, 12%। কোথায় 12% পাইলাম, এই যে ইকো ব্যাংকের 12% সুদ, যেহেতু আমরা ইকো ব্যাংক বিয়ে করতেছি। তো আপনি দেখেন ভবিষ্যৎ মূল্য FB সমান সমান হচ্ছে 10 লক্ষ টাকা, সুদের হার, এই যে আমরা সূত্র লিখছি, এবার সূত্র অনুসারে এগুলো বসাইতেছি। FB আই হচ্ছে সুদের হার 12%, আর এন হচ্ছে সময়, এন মানে হচ্ছে কি সময়, এন সমান সমান, এই যে সময়টা 1 বছর পর আছে, 1 বছর। এই জায়গায় একটু কাজ আছে, এই কাজটা আমি দেখাই দিই, যে 12% দেওয়া আছে। এই 12% আপনি ক্যালকুলেটরে কিভাবে বের করবেন আমি একটু দেখাই আপনাদেরকে, দেখা যায় কিনা আমি জানি না। এই যে এই জায়গার ভিতরে কত পার্সেন্ট বের করতে বলছে, 12%। সর্বপ্রথম যার পার্সেন্ট বের করতে পারবো, যত পার্সেন্ট মুখস্থ করার দরকার নেই, টেকনিকটা পারলে আপনি যত পার্সেন্ট দিব বের করতে পারবেন। 12% বলুক, 8% বলুক, 10% বলুক, 20% বলুক, 15.5% বলুক, 11.5, 8.5, যাই বলুক, সর্বপ্রথম আপনাকে ওই পার্সেন্ট এখানে লিখতে হবে। এই যে 12% আমি লিখছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবার ভাগ দিলাম, এই যে পার্সেন্ট না, পার্সেন্ট মানে 100, পার্সেন্ট মানে কত, 100। এই যে 100 দ্বারা ভাগ করবেন, এই যে দেখেন 100 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আপনার যদি ফার্স্ট এডিশনটা থাকে ক্যালকুলেটরে, সমান অ্যান্সার চাপ দিলে আসবে। যদি এরকম 2A পাওয়ার বা সেকেন্ড এডিশন থাকে সায়েন্টিফিক, সেক্ষেত্রে আপনি শিফট চাপ দিবেন, শিফট চাপ দিলাম, এবার অ্যান্সারের চাপ, শিটের পরে অ্যান্সার, এই যে 0.12, 0.12, 0.12, তাহলে 12% যে কথা বা 0.12 একই কথা। তিন অর্ডার মান কিন্তু আমরা লিখছি, তিন অর্ডার মান কি আমরা লিখলাম। এবার মান বসায় দিব, এই যে এখানে আমি মান বসাইলাম। এবি হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ টাকা। আর নিচে হচ্ছে 1+ আই এর মান হচ্ছে 0.12, এন হচ্ছে 1 বছর। দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা, এই যে এফবির মান, এটা হচ্ছে কিসের মান, এফবির মান। আর এটা হচ্ছে যে আই 1 প্লাসের জায়গায় প্লাস, এই যে আয়ের মান, এই যে আয়ের মান, আয়ের মানটা আমরা নিচে লিখছি 0.12, ঠিক আছে। তো এবার ক্যালকুলেটরে আপনি কইরা জাস্ট সরাসরি ডাইরেক্ট মানও বসাইতে পারবেন, আবার দেখাও দিতে পারবেন। আমি সরাসরি মানটা দেখা দিতেছি কিভাবে বের করবেন। প্রথমে আপনার এই যে এটা লিখবেন 10 লক্ষ, সায়েন্টিফিকে 10 লক্ষ লিখলাম আমরা, ঠিক আছে। এবার এই যে মাঝখানে ভাগ চিহ্ন না, মাঝখানে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন দিলাম, ঠিক আছে। এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 1 প্লাস 0.12, এই যে ব্র্যাকেটটা দিয়ে আটকালাম, ঠিক আছে। এবার এই যে 0.1 আছে দেখছেন, পাওয়ার 1 আছে, এটা অনেকে পাই দেওয়া থাকে ক্যালকুলেটর, অথবা এই জায়গার ভিতরে দেখেন এই যে হেক্স আছে সেকেন্ড এডিশনের,
এইখানে চাপ দিয়া জাস্ট 1 দিবেন, এই যে, ঠিক আছে। তারপরে শিফট চাপ, আনসার সমান দেখেন 89,000 8 লক্ষ, সরি 8,92,857 টাকা 14 পয়সা সামথিং সামথিং কিছু আছে, অর্থাৎ 8,89,857 টাকা। এটা কি ইংলিশে দেওয়া নাকি বাংলায়? বাংলায় দেওয়া, আমরা বাংলায় লিখবো টাকাটা, হ্যাঁ। 892857.1429 এত টাকা। অনেকে বেজাল করে, 2 সংখ্যা দেয়, 3 সংখ্যা দেয়, যা পাইছে তাই লিখছি। বর্তমান মূল্য কিভাবে বের করলাম আমি ক্যালকুলেশনটা আবার একটু দেখাই আপনাদেরকে। প্রথমে 10 লক্ষ টাকা যেটা আছে উপরে এটা লিখবেন, এই যে 10 লক্ষ লিখলাম, মাঝখানে ভাগ চিহ্ন আছে, এই যে ভাগ চিহ্ন দিলাম। তারপর হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.12, এই যে এটা লিখলাম। এরপরে আবার ওই যে ব্র্যাকেটটা দিয়ে বন্ধনী আটকাই দিলাম, দেখছেন দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট আছে, উপরে একটা পয়েন্ট সরি পাওয়ার 1 আছে। এই পাশে আপনি এই যে ক্যালকুলেটরে এই যে HEX দেওয়া পাওয়ার টাইপের আছে, এই জায়গায় চাপ দিবেন 1। এবারে শিফট দিতে হবে সেকেন্ড এডিশনে, তারপরে সমান, এই যে অ্যান্সার বেরিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের বের করতে বলছে কি, সুবর্ণের বাবাকে ইকো ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে নির্ণয় করো। তাহলে আমরা যদি সুবর্ণের বাবা 1 বছর পরে, যেহেতু তিনি 10 লক্ষ টাকা পেতে চান, এই যে 1 বছর পরে, এটা ভবিষ্যৎ মূল্য, যদি 1 বছর পরে তিনি 10 লক্ষ টাকা পেতে চান, তাহলে তাকে বর্তমানে 8,92,457 টাকা 14 পয়সা সামথিং কিছু আছে, বা 15 পয়সা যেটা হোক, এই টাকাটা তাকে জমা দিতে হবে ব্যাংকে। তার মানে তিনি বর্তমানে ভবিষ্যতে কত টাকা পাবে তার ক্যালকুলেশন তিনি বর্তমানে করলেন, যে তাকে এত টাকা জমা দিতে হবে। তো আমাদের এখানে ঢাকা বোর্ডের গ নাম্বার প্রশ্ন, আমাদের একটি ভিডিও করতে অনেক সময় লেগে যায়, আসলে আস্তে আস্তে বুঝাই তো, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এটার গহটা এই ভিডিওর পরেই আপনারা আপলোড করবে, এই ভিডিওর সাথে আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আজকের যে অঙ্কটা আমরা করাইলাম ঢাকা বোর্ড গ নাম্বার প্রশ্ন সমাধান, কতটুকু আপনারা বুঝতে পারছেন আমাদের জানাবেন। যদি কোনো বুঝার আপনাদের কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে, অবশ্যই আমাদের জানাবেন, এবং আমাদের সাথে এখন থেকে আপনার সাথেই থাকুন। আশা করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের SSC 2026 পরীক্ষাগুলো যাতে ভালো হয়। আশা করি সকলেই সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।